বিকেলে আমরা সিলেট নগরীর একটি প্রাণকেন্দ্রে জিন্দাবাজারে সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে উপস্থিত হয়েছি। এর উপলক্ষ হল জঙ্গলবাড়ি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। জঙ্গলবাড়ি গ্রন্থের লেখক, শিক্ষক এবং সমাজকর্মী, যিনি লেখালেখিতে অত্যন্ত সিদ্ধহস্ত আমার মনে হয়েছে এই বইটি প্রকাশ করার কাজ করতে গিয়ে মনে করেছি। আজকের এই অনুষ্ঠানের আপনারা যারা অতিথিবৃন্দ আছেন, আলোচকবৃন্দ আছেন, সুধীমণ্ডলী আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বইটি মূলত একজন আমাদের এখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বই সম্পর্কে জানতে পারবেন, যিনি আব্দুর রহিম স্যার মূলত শিক্ষকতার পাশাপাশি যে তার যে লেখার যে শক্তি, যে লেখনী শক্তি, সেই শক্তি থেকে তিনি যে বই লিখেছেন আমি পড়েছি। এখানে এমন কিছু ভাষা আছে, এমন কিছু শব্দ আছে, এমন কিছু কাহিনী আছে যে কথাগুলো শুনলে পড়লে যে কেউ তার একদম পুরনো স্মৃতিতে, গ্রামের একদম ওজোপাড়া গায়ে যে স্মৃতি ছিল আগেকার দিনে, সেই স্মৃতিতে ফিরে যেতে পারবেন এই বই থেকে পড়লে। বই পড়া শুরু করলে শেষ পর্যন্ত আপনি যেতেই হবে, আপনি থামতে পারবেন না, এরকম একটি বই এটি প্রকাশ করেছে দোআঁশ। এ সম্পর্কে বিস্তারিত প্রবন্ধে আছে, প্রবন্ধ উপস্থাপন করবেন আমাদের আজকের এই গ্রন্থের মূল আলোচনা যিনি পেশ করবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা সসম্মানে স্বস্থানে জায়গা দিতে পারি না, সংকুলান হচ্ছে না, এই জন্য আমরা আন্তরিকভাবে অনুষ্ঠানের শুরুতে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমাদের সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি আমার অগ্রজ সাংবাদিক, আমার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব গুলজার আহমদ হেলাল ভাই অবশ্য আমার সঙ্গে এবং আব্দুর রহিম স্যারের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই বইটি প্রকাশনার শুরুতে হেলাল ভাই নিজে আমার কাছে এসেছেন, বলেছেন যে এই বইটি যেন ভালোভাবে কোয়ালিটি সম্পন্ন একটা বই হয়। আমরা চেষ্টা করেছি, বিশেষ করে আমি যে দায়িত্ব দোআঁশকে দিয়েছিলাম তারা পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শুরু করছি। আমরা আলোচনা পর্বে চলে যাব। ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বই নিয়ে মূল আলোচনা এবং মূল প্রবন্ধ শুনব। প্রবন্ধটি লিখেছেন বিশিষ্ট কবি, সাহিত্য আলোচক এবং শিক্ষক কানিজ আমেনা। আমি কানিজ আমেনা আপাকে আজকের মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমেই দোআঁশ পাবলিকেশনসকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে আমাকে মূল প্রবন্ধ পাঠের সুযোগ করে দেওয়ার জন্য। রহস্যে ঘেরা জঙ্গলবাড়ি ও সাধু বাবা। জঙ্গলবাড়ি নামটি শুনলে অদ্ভুত এক শিহরণ বয়ে যায় মনে।
কোনো এক অজানা আশঙ্কায় শিরশির করে ওঠে শরীর, ভৌতিক আধি ভৌতিক ছন্দে মেতে ওঠে হৃদয়। খেপাসোনা নদীর পশ্চিম তীরে গুরুধ্বনি গ্রাম, গ্রামের কাছেই রহস্যময় জঙ্গল বাড়ি। গ্রামের অন্যদিকে মেঘাধলা হাও, তাতে কিশোর বয়সীদের মতো অ্যাডভেঞ্চারের জগতে হারিয়ে যেতে চায় যেন মন আবারও। এমন একটি জাদুকরী শিরোনামের জন্য লেখক মোহাম্মদ আব্দুর রহিমকে বাহবা দিতেই হয়। যদিও এটি লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস, তবুও শিরোনামেই যিনি শুরুতে বাজিমাত করতে পারেন, তাহলে ভেতরের পাতায় পাতায় না জানি কি গুপ্তধন লুকিয়ে রেখেছেন তা জানতে উদ্গ্রীব হবে পাঠকের কৌতূহলী মন। এই উপন্যাসের কাহিনীকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো জঙ্গলবাড়ির পটভূমিতে লেখা বর্তমান সময়ের কাহিনী, আর অন্যটি হলো পেছনের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অতীত ইতিহাস। উপন্যাসের প্রধান চরিত্র হলো লালি, মুর্শেদা লালি, এক সংগ্রামী নারী চরিত্রের নাম। একে একে মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, স্বামী ও অবশেষে একমাত্র সন্তান 8 বছরের প্রাণপ্রিয় কন্যা তুলিকে হারিয়ে যে আজ নিঃসঙ্গ। সংসার সমুদ্রে যে একাই বেয়ে চলেছে জীবন তরী। নানান ঝড়ঝাপটা এসে সেই তরীকে বারবার ডুবিয়ে দিতে চাইলেও সে শক্ত হাতে ধরে রেখেছে হাল। কখনো অভিশপ্ত জঙ্গল বাড়িতে গিয়ে আত্মাহুতি দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা মাথায় এলেও আবারও নিজেকে দৃঢ় হাতে সামলে নেয়। হতে চায় না স্রষ্টার অসন্তুষ্টির শিকার। তার ফয়সালাকে নীরবে মেনে নিয়ে দিন গুজরান করে। লালির ধন সম্পদের অভাব নেই অবশ্য। পিতা, নানা ও স্বামীর রেখে যাওয়া অঢেল সম্পদের সে মালিক। এই সম্পদ কিভাবে তিল তিল করে গড়ে তুলেছেন তার পিতা ও শ্বশুর উভয় বাল্যবন্ধু মিলে, তার ইতিহাস আমরা দেখতে পাই অতীতের ব্যাকগ্রাউন্ড থেকে। বাগান বাড়ি, আলামিন বস্ত্রবিতান, গ্রামের 3টি বাড়ি, উত্তরাধিকার সূত্রে আজ লালি সেই প্রভূত সম্পদের মালিক। এই সম্পদ হাতে পেয়ে সে শুধু বসে বসে তা ভোগই করেনি, তার নিজের বুদ্ধিমত্তা ও ব্যবসায়িক কৌশল দিয়ে তাকে বাড়িয়েও তুলেছে। আর এতে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তারই স্কুলের শিক্ষক, যিনি বর্তমানে তার দোকানের ম্যানেজার, জনাব নিকুঞ্জ বাবু ওরফে বাবু স্যার। তবে সে সম্পদের জন্য মোটেও লোভী নয়। বিশাল একটি সাদা মন আছে তার। তাই তো প্রতি বছর তার বাড়িতে কাঙালি ভোজের আয়োজন করে থাকে, যাতে ধনী গরিব সকলেই অংশগ্রহণ করে থাকেন। চলতি বছরও কাঙালি ভোজ আয়োজনের তোড়জোড় চলছিল লালিদের বাড়িতে। আর এর 2 দিন আগেই হঠাৎ গ্রামে আবির্ভাব ঘটল এক রহস্যময় সাধু বাবার। লেখকের ভাষায় পরনে সাদা ধুতি, গায়ে লাল চাদর, মাথায় লাল পাগড়ি, দুহাতে মোটা মোটা লোহার বালা, এক হাতে তামার লাঠি, আরেক হাতে খাপে পোড়া তলোয়ার। এজন্য দরগায় মাজারে অবস্থানরত সেই সব সাধু সন্ন্যাসীদের চিত্রকেই ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাধু বাবা ঘটনাক্রমে আশ্রয় নিলেন লালির বাড়িতে, যদিও এতে লালির আপত্তি ছিল। এরপর তিনি বিদায় নিলেন। পুনরায় কয়েক মাস পর এক শীতের রাতে লালিরা যখন এক বিয়ের আয়োজনে বিয়ে বাড়িতে গেছে, তখন তিনি আবার লালির অজান্তে তার পূর্ব দিকের ঘরে এসে অবস্থান করলেন। সকালে উঠে গায়েব হয়ে যেতেন, আবার রাতে এসে সেই ঘরে আশ্রয় নিতেন। লালিও একটা সময় এতে আর আপত্তি করল না। কিছুদিন পর একদিন তিনি তার আসল পরিচয় ও এই গ্রামে আসার, লালির বাড়িতে বারবার ফিরে আসার উদ্দেশ্য ব্যক্ত করলেন। আর সেই উদ্দেশ্যটি হলো নারীর প্রতি পুরুষের যে চিরাচরিত প্রেম বা ভালোবাসা, তাই। তিনি লালির প্রতি আকৃষ্ট। প্রথম যেদিন গুরুধনী গ্রামে এসে দেখেছিলেন তাকে তারই দোকানের সামনে, সেই প্রথম দেখাতেই হৃদয়ে জেগে উঠেছিল প্রেম। তাই তো তিনি তার বাড়ি আসামের সীমানা পেরিয়ে সাধুর ছদ্মবেশে বারবার তার প্রেয়সীকে এক পলক দেখার জন্য ছুটে আসেন।
স্বামী মারা যাওয়ার পর লালীকে গ্রামের মাতব্বর মুরল সহ অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল। সে তা ফিরিয়ে দিয়েছে, কারণ তার মনে সন্দেহ ছিল তারা তার সম্পত্তির লোভেই তাকে পেতে চায়। তবে এবার কেন জানি তার ব্যতিক্রম হলো। লালীর মনে সাধুর প্রতি দুর্বলতা তৈরি হতে লাগলো, যদিও সে তা প্রকাশ করলো না। ভেতরে ভেতরে টান অনুভব করলেও বাইরে সে নিজেকে অনড় অটল রাখলো এবং তার বাবু স্যারের মাধ্যমে সাধুকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দিল। সাধু বেচারাও একসময় ভগ্ন মনোরথ হয়ে লালীর বাড়ি ছেড়ে চলে গেলেন। তবে বাড়ি থেকে বেরিয়ে তিনি জঙ্গল বাড়ির দিকে, যা ছিল গ্রামবাসীর বিশ্বাস অনুযায়ী জিন পরীদের আস্তানা, সেদিকে হাঁটা ধরলেন ও অবশেষে সেই বাড়ির ভেতর চিরতরে হারিয়ে গেলেন। উপন্যাসের কিছু বিষয়ে লেখক রহস্য রেখেছেন, হয়তো ইচ্ছে করেই পাঠকের সামনে কিছু আড়াল রাখা। পাঠক পারলে সেই সব রহস্যের সমাধান নিজেই বের করুক। যেমন লালীর মেয়ে তুলির জঙ্গল বাড়ির কাছে আম কুড়াতে যাওয়া ও সেখান থেকে বাড়িতে ফিরে এসে অসুস্থতা ও আকস্মিক মৃত্যু, জসিম চাচার দুধেল গাভী হারিয়ে যাওয়া সেই জঙ্গল বাড়ির ভেতরে। আবার কাহিনীর শেষ পর্যায়ে সাধু বাবারও সেই বাড়ির দিকে স্বেচ্ছায় গমন ও তার ভেতরে এক বুক অভিমান নিয়ে চিরতরে হারিয়ে যাওয়া। কাহিনীর শেষে লালী ও সাধু বাবার একটি শুভ পরিণয় দেখতে পেলেই মনে হয় পাঠক হৃদয় অধিক আনন্দিত হতো। তবে লেখক তা থেকে পাঠককে বঞ্চিত রাখলেন। সেই গতানুগতিক সুখ ও আনন্দের অনুভূতি বোধহয় তিনি তার পাঠককে দিতে চাননি। এর পরিবর্তে একটি রহস্য রেখেই উপন্যাসের সমাপ্তি ঘটল। যদিও তিনি বলেছেন গ্রামীণ জনপদের কুসংস্কারের বিরুদ্ধে তিনি লিখেছেন, তবুও নকল সাধু বাবার কাছে জনে জনে গ্রামবাসী এসে পানি পড়া তেল পড়া নিয়ে গিয়ে সুস্থ হয়ে যাচ্ছে, এও এক রহস্য। জঙ্গলবাড়ি উপন্যাসটি প্রকাশ করেছে সিলেটের সুপরিচিত স্বনামধন্য দোয়াস পাবলিকেশনস। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রাসেল আহমদ। প্রকাশকাল আগস্ট 2024। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে 420 টাকা। লেখক মোহাম্মদ আব্দুর রহিম আগামীতে এরকম আরো অনেক চমকপ্রদ উপন্যাস আমাদের উপহার দিবেন, এই কামনা থাকলো। তার লেখার কলম আরো মসৃণ গতিতে চলুক। লেখকের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ কানিজ আমেনা আপাকে। কানিজ আমেনা আপার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, কারণ খুব কম সময়ের মধ্যে আমাদের এই আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া এবং বই আলোচনার দায়িত্বটাও আমরা দিয়েছিলাম ওনাকে। উনি এত অল্প সময়ের মধ্যে লেখাটা তৈরি করেছেন, আপনারা শুনলে এটি বিশ্বাস নাও করতে পারেন। তো আমি আর সেটি বলছি না, আমি শুধু ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আগেই ফজলুল আলম ভাই বলেছেন যে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই বিশিষ্টজন, সবাই সুদীজন, আমরা সবাইকে যথাযথ সম্মান দিতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যে জায়গার সংকলনের ব্যাপারটা, তো আমরা আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আজকের যে আয়োজনটা সেটা হচ্ছে একটা বইয়ের প্রকাশনা বা মূলক উন্মোচন অনুষ্ঠান। এখানে আসলে বই নিয়ে আলোচনা বা লেখক নিয়েই আলোচনাটা হয়ে থাকে। তো অতিথিবৃন্দ তো নিশ্চয়ই আলোচনা করবেন এবং আপনারা মূল প্রবন্ধ থেকে বই সম্পর্কেও জেনেছেন, আরো বক্তব্য এবং আলোচনার মাধ্যমে শুনবেন। তো এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা ওনাদের মধ্য থেকে কিছু শুভেচ্ছা বক্তব্য শুনবো। আমি শুরুতেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডেইলি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক লেখক জনাব আচ্ছা দুঃখিত শফিক ভাই হয়তো একটু পরে বলবেন বলছেন। আমি তাসলিমা খানম বিথি, তরুণ লেখক এবং গল্পকার সাংবাদিক, আমরা বিথি আপাকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম, সবাইকে শরতের গৌদিনী বেলায় শুভেচ্ছা। আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লুৎফর রহমান তুফাইল ভাইকে এবং চমৎকার এই সুন্দর প্রকাশনী অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রথমেই আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় প্রকাশনী দোহাস পাবলিকেশনকে। আজকে আমাদের এই প্রকাশনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক লেখক সিনিয়র সাংবাদিকদের সাথে দেখা হচ্ছে। আসলে সাহিত্যের প্রোগ্রামগুলোতে গেলে এটাই বিশেষ ভালো লাগা কাজ করে যে অনেকের সাথে রেগুলার দেখা হয় না, এইসব প্রোগ্রামে আসার মাধ্যমে আমাদের এই যে গেট টুগেদার হয়, এটা আসলে অন্যরকম আনন্দ দেয়। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা কিছুক্ষণ আগে আজকে জঙ্গলবাড়ি উপন্যাসের মূল প্রবন্ধ শুনছিলাম কবি কানি জামিনা কুদ্দুসের কাছ থেকে। আমরা সংক্ষিপ্ত হলো মোটামুটি আমার মনে হয়েছে যে সেই উপন্যাসের মূল বিষয়গুলো আমরা জেনেছি। আসলে একটা উপন্যাসের মূল যে সাবজেক্টটা আমরা একটা বই পড়ার মধ্যে যেটা জেনে যাওয়া যায় সেটা সহজে কি প্রবন্ধ থেকে জানা যায়। আমি আসলে যে কথাটা বলতে চাই তরুণ হিসেবে, একজন লেখকের সবচেয়ে বড় সার্থকতা এবং প্রশংসার দাবিদার হচ্ছে একজন পাঠক। যখন সেই পাঠক লেখকের কোনো লেখা হাইলাইটস করে দাগিয়ে দাগিয়ে সে কয়েকটি শব্দ অথবা কয়েকটি লাইন মনে রাখে, আমার মনে হয় সেখানেই লেখকের সার্থকতা হয় তার লেখার এবং তার গ্রন্থের। আমি দোহাসের থেকে আমারও বই বেরিয়েছে এবং দোহাস থেকে যারা বই বের করছে আমার বিশ্বাস সবাই জানেন দোহাস ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, ভালো কাজ করছে। আজকে এই বইয়ের জঙ্গলবাড়ি উপন্যাসের প্রচ্ছদটি আমার ভালো লেগেছে, যেটা আসলে উপন্যাসের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রচ্ছদটি সুন্দর এবং পরিচ্ছন্ন, আর লেখকের প্রতি আমার অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। আমরা যেন যারা লেখালেখি করি, আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমরা যেন আমাদের লেখার মাধ্যমে দেশ সমাজ মানুষের কল্যাণে লিখি, সেই প্রত্যাশা এবং শুভকামনা। আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে শুভেচ্ছা বক্তব্য শুনবো আমাদের মধ্যে উপস্থিত একজন সেলিব্রিটি, বিশিষ্ট গল্পকার, তরুণ গল্পকার এবং অভিনেতা জনাব মিনহাজ ফয়সল। জনাব মিনহাজ ফয়সল আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। আসলে গুণীজনরা বসে আছেন মঞ্চে, সম্বোধন করলাম না যেহেতু সময় কম। আমি জঙ্গলবাড়ি উপন্যাসটি পড়েছি, অল্প অল্প পড়েছি। তো আমি একজন গল্প লেখক হিসেবে আমি যেটা মনে করেছি সেটা হলো গিয়ে এই উপন্যাসটির আসলে একজন ভালো লেখক চিনতে হলে তার পুরো উপন্যাস পড়তে হয় না। তার শব্দচয়ন, বাক্য গঠন, তার কাহিনী নির্ভর যে লেখাটা, আপনি শব্দে প্রথম পড়া শুরু করলেই বুঝতে পারবেন লেখক কেমন লিখেন। তো আমি প্রথমেই যখন ওনার লেখা পড়া শুরু করলাম, ওনার শব্দচয়ন, ওনার বাক্য গঠন আমার ভালো লেগেছে। সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, যিনি আলোচনা লিখেছেন আমাদের কানে জামেনা বলেছেন যে শেষ পরিণয়টা, যে হয়তো সাধু বাবার সাথে লীলার এই একটা সুন্দর একটা এই সম্পর্ক বা সমাপ্তি দিতে পারতেন, এখানে দেন নাই। যে আফসোসটা রেখে গেছেন, এখানেই ওনার উপন্যাসের সার্থকতা, কারণ শেষে আফসোস রয়ে গেল, এখানেই একটা সৌন্দর্যতা উনি রেখে গেছেন। এটা আসলে ভালো লেগেছে। আর ওই ভালো লাগার সবচেয়ে উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো গিয়ে গল্পের ভিতর গল্প তৈরি করা। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখন ধরেন আমি এই সাধু বাবার কথা বলতে গিয়ে সাধু বাবার অতীতে চলে গেলাম, আবার জায়গায় আসা, এটা আসলে এই যে ক্লাইম্যাক্সটা, এটা তৈরি করা একজন উপন্যাসিকের যারা উপন্যাস লেখেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস সবচেয়ে বেশি পড়েছি। তো উনার উপন্যাসে ছিল যিনি একটা ক্যারেক্টার নিয়ে এসে উনার ক্যারেক্টারে চলে যেতেন, আবার জায়গায় চলে আসতেন। এই যে ক্লাইম্যাক্সটা, এটাই উপন্যাসে কিছু জায়গায় আছে। তিনি অতীতে চলে গেছেন, আবার জায়গায় এসেছেন। এই জন্য একটা ভালো উপন্যাস আমাদের দোয়াস পাবলিকেশন আমাদের সামনে উপস্থাপন করেছে। ধন্যবাদ, লেখকের প্রতি কৃতজ্ঞ। অবশ্যই তিনি আমাদের সাথে, আমরা সিলেটের সাহিত্যে আমরা ওনাকে পাবো, যেহেতু উনি যাত্রা শুরু করেছেন। আমি বই পড়ে যতটুকু জেনেছি ওনার প্রথম উপন্যাস, আরো উপন্যাস বের হবে, আমরা পড়বো, পাঠকরা সমাদৃত হব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিনহাজ ফয়সল ভাইকে। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জসিম বুক হাউসের স্বত্বাধিকারী জনাব জসিম উদ্দিন।
আসসালামু আলাইকুম। আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত অনেক সাংবাদিক, লেখক, সুধীমণ্ডলী সবাইকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজকের যে বইটির মোড়ক উন্মোচন হচ্ছে জঙ্গলবাড়ি, আসলে আমি বইটি কিছুটা দেখেছি, তার ফ্লাপেই কিছু লেখা দেখলাম যে আজকাল মোবাইলের জগতে, নেটের জগতে মানুষ বই কিনে না বা বই পড়ে না। সেটা লেখকই সত্য উচ্চারণটা করে গেছেন, আমি তাকে স্যালুট জানাচ্ছি। আমি একজন বই ব্যবসায়ী আজকে প্রায় 20 বছর। 2006-07 সাল থেকে আমাদের যিনি আজকের সভাপতি আছেন উনি আমার কাছ থেকে অনেক বই কিনেছেন। এমনও আছে যে ওনার বিশাল জনপ্রিয়তা, লন্ডন বা আমেরিকার যারা বড় লেখক আছে তাদেরকে বলেছেন যে জসিম বুকহাউসে বই দিয়েও বিক্রি হবে। আমি যথেষ্ট বই ওদের বিক্রি করেছি, মোটামুটি ভালোই সে সময় ছিল। 2023 সালের একটা বইমেলা হয়, আমাদের যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনারও একটি বই প্রকাশিত হয়েছিল। তো ওনার পেস এসে বললেন যে ফয়সাল সাহেব পাঠিয়েছেন যে আপনি স্যারের বইগুলো বিক্রি করার জন্য। তা আমি রাখলাম, মুহূর্তের মধ্যেই 100 বই বিক্রি হয়ে গেল। এটা ছিল প্রথম আলো বইমেলা। সাথে সাথে ওনার যে এটা ছিল, আমারটা ছিল, আমি রেখে ওনাকে দিয়ে দিছি। আজকে ওনাকে সামনে পেয়ে আমি বলছি যে আপনিই বলেছিলেন। তো এভাবে আমি আশা করব যে ওনার যে জনপ্রিয়তা আছে, ওনার যে ব্যবসায়িক একটা ইয়ে আছে, বা উনি যে প্রকাশনীতে এসেছেন, দোয়াশ প্রকাশনী, সিলেটের নামে দামি প্রকাশনী, আসলে আমি ওনাকে অনুরোধ করব শুধু বই বের করলে হবে না, বই আমাদের পাঠকের হাতে পৌঁছে দিতে হবে। আমাদের দুঃখজনক হইল গিয়া সিলেটে বই পাঠক কম, বই পড়ে না। আমি যখন ঢাকাতে যাই বা সিটাগাঙ্গে যাই, বিভিন্ন জায়গায় যাই, তখন শোনা যায় যে সিলেটের যে বিভিন্ন প্রকাশনীর যারা আছে প্রকাশক সাহেবরা, যে সিলেটে এত কম চলতেছে কেন জসিম ভাই? তখন আমার আসলে হাসি ছাড়া কিছুই আসে না, যে আগে তো নিতাম, কিন্তু এখন ভাই পাঠক কম বা কিসের জন্য যাচ্ছে না। তখন তারাই বলে যে সিলেটে আবার সবাই চলে যাচ্ছে লন্ডন, আমেরিকা, কানাডা। তা আমরা আসলে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে শুধু লোক দেখানি বললেই হবে না, আমাদেরকে আসলে পাঠক সৃষ্টি করতে হবে। আর আমরা এখানে যারা আছি, যদি একজনের 10 জনকে বলি যে জঙ্গলবাড়ি একটা উপন্যাস বের হয়েছে, তখন লেখকও উপকৃত হবেন, যিনি প্রকাশক আছেন, প্রকাশক সাহেব সুন্দর করে বই করেছেন, ভালো করেছেন, শুধু এগুলা গুণগান গাইতে হবে না, আমাদেরকে আসলে পাঠক সৃষ্টি করতে হবে। কেন আমাদের পাঠক আজকে পিছিয়ে পড়ছেন? আপনারা জানেন, হয়তো আমার একটু লেট হচ্ছে, যেখানে আমি 3 থেকে 350 দেশ ম্যাগাজিন, এই যে পূজা সংখ্যা আসছে, আমি বিক্রি করেছি। এখানে কয়েকজন পাঠক আছেন আমার, ওরা আমার কাছ থেকে কিনেছেন, কিন্তু এখন ওরা কিনেন না। সানন্দা বা বিভিন্ন ঈদ সংখ্যা আমি 300-400 কপি বিক্রি করেছি। কিন্তু আজ দুঃখজনক, সামনে একটা পূজা সংখ্যা আসছে, আমি দেশ এনেছি মাত্র সিলেটে 15টা কপি, এখন আমার কাছে 5-7টা কপি রয়ে গেছে। সানন্দা 10টা, অন্য এখন 8টাই রয়ে গেছে। এই যদি হয় আমাদের পাঠকের অবস্থা, এই যদি হয় আমাদের বই পড়ার প্রতি মানুষের একটা অনাগ্রহ, তাহলে আমরা তো বই বিক্রি করি। হ্যাঁ, আমিও ছোটোখাটো একজন প্রকাশক, কিন্তু আসলে আমি বই বিক্রিটাকে আমি আমার নিজেরই সম্মানিত ভাবি। কারণ যে আজকে যিনি সভাপতি সাহেব আছেন গর্ব করে বলেছিলেন 2006-07 থেকে যে জসিম ভালো বই বিক্রি করে, আর আজকে উনি কম দিচ্ছেন এবং লেখকরা বই বের করছেন কিন্তু পাঠকরা বই কিনতে পারছেন না, সেটা দুঃখজনক। আমরা আশা করব যে বই প্রচার হোক এবং আজকের যে প্রকাশনা অনুষ্ঠান সেটাও সুন্দর একটা অনুষ্ঠান। আপনারা সবাই এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জসিম ভাইকে। জসিম ভাই যে ব্যাপারটা আসলে বলে গেলেন, আমরা দেখলাম যে বইয়ের প্রতি আমাদের যে টান, যে ভালোবাসা ছিল সেটি কমে যাচ্ছে বা এরকম একটা হতাশার বিষয়।
কিন্তু আশার কথা হচ্ছে যে জঙ্গলবাড়ির মতো এরকম উপন্যাস যদি আমরা নিয়ে আসতে পারি আরো একাধিক, তাহলে কিন্তু আমাদের পাঠকরা নিশ্চয়ই বইমুখী হবে এবং আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি তরুণ প্রাবন্ধিক ও কবি আব্দুল বাসিতকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পর অনেক প্রিয় মুখকে দেখতে পাচ্ছি, আসলে খুব ভালো লাগছে। আমি সংক্ষেপে বলবো 1 মিনিটের মধ্যে। একজন লেখকের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যিনি সামাজিক জীবনবোধ এবং সামাজিক যে কুসংস্কার আছে সেগুলোর বিরুদ্ধে তিনি তার লেখায় কথা বলতে পারেন, অথবা সামাজিক যে নানা সমস্যা আছে সেগুলোর বিরুদ্ধে তিনি একটি শক্ত প্রতিবাদ তুলে ধরতে পারেন। আমি আব্দুল রহিম ভাইয়ের যে বইটি গত কয়েকদিন আগে ভাইয়ের প্রকাশনা গিয়েছিলাম, এক পলক দেখেছি। তো আসলে এক পলকের দেখায় আসলে একটি বই সম্পর্কে মানে একটা সুন্দর এবং গঠনমূলক আসলে সমালোচনা করা সম্ভব না, কিন্তু তারপরও আমার মনে হয়েছে যে তিনি একটি সত্যিকার সমাজ গঠনের জন্য যে উপকরণ দরকার বা যে মানসিক অবস্থান দরকার তিনি তার গ্রন্থে, তিনি তার উপন্যাসে সেই বিষয়টি তুলে ধরতে পেরেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল বাসিতকে। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে আমরা আগেই বলেছি যে অনুষ্ঠান শুরু করতে আমরা একটু দেরি করেছি, আবার এদিকে হচ্ছে মাগরিবের পরে আরো একটি প্রোগ্রাম হচ্ছে, এখান থেকে অনেকেই যাবেন আবার সেই প্রোগ্রামে। এই জন্য আমরা চেষ্টা করবো যে মাগরিবের আগে শেষ করতে না পারলেও না আজানের নামাজের সাথে সাথে আর কি শেষ করে ফেলতে। এই জন্য যারা কথা রাখবেন আমি অনুরোধ করবো খুব সংক্ষেপে যত শেষ করা যায়। তো আরেকটা ঘোষণা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে শ্যাডো সিলেট এবং 24 ভয়েস। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা নিজেদের টাইমে শেয়ার করতে পারেন। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সাংবাদিক লেখক শফিক আহমদ শফি। আমি শফিক আহমদ শফি ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে এখানে সিলেটের আমার সিলেটের বিশেষ করে সিলেটের সিনিয়র সিটিজেনরা বসে আছেন। এদের মতো ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কথা বলা দৃষ্টতা অন্তত আমার নেই। যেহেতু ফয়সাল ভাই আমার অত্যন্ত আপনজন, বলছেন আসার জন্য এসেছি, কথা বলার জন্য বলছেন। আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবার ধন্যবাদ। আসলে ইতিমধ্যে আমরা কেন এসেছি, কি জন্য এসেছি সবকিছু আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। একজন শিক্ষক একটি গ্রন্থ রচনা করেছেন, গ্রন্থটির নাম হচ্ছে জঙ্গলবাড়ি। আমি মনে করি একজন শিক্ষকের একটা ব্যতিক্রমী নাম দিয়ে এরকম একটি গ্রন্থ রচনা করার মধ্য দিয়ে উনি শিক্ষকতার পাশাপাশি যে সাহিত্যের খাতারে উনাকে নিয়ে গেলেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি সকলের সাথে একমত। জঙ্গলবাড়ির নামটা যেভাবে সুন্দর হয়েছে, লেখনীটা যেভাবে ভালো হয়েছে, ওনার পরবর্তী জীবন এবং আগামী লেখাগুলো এভাবেই হবে সেই প্রত্যাশা রেখে আমার সিনিয়র সিটিজেনদের কথাবার্তা শোনার আগ্রহ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে তরুণ কবি জেনারেল ইসলাম। কবি জেনারেল ইসলামকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে এত মানুষকে দাঁড় করিয়ে বসিয়ে রেখে লম্বা বক্তব্য দেওয়ার মতো সময় নেই। কৃতজ্ঞতা দোয়াজকে সুন্দর একটা উপন্যাস আমাদের মাঝে হাজির করার জন্য। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম দোয়াজে,
তখন এক পলক বইটা পড়েছি, পড়ার পরে মনে হয়েছে যে না, বাকিগুলো পড়তে হবে। তো আপনারা যারা আছেন সামনে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, নিজ দায়িত্বে বইটা সংগ্রহ করে পড়বেন, এতে আমরা যারা লেখালেখি করি আমরা একটু অনুপ্রেরণা পাই। ধন্যবাদ লেখককে এবং ধন্যবাদ দোষকে। ধন্যবাদ। ধন্যবাদ জেনারেল ইসলাম। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন তরুণ কবি আজমল আহমদ। জনাব আজমল আহমদকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তুফাইল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং প্রিয় লেখক ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা। জঙ্গলবাড়ি বই নিয়ে আসলে আমাদের সিনিয়ররা তো অবশ্যই বলবেন, আমরা মূল্যায়ন করার স্পর্ধা দেখাই না আমরা যারা জুনিয়র লেখক। আমি শুধু বলতে চাই, অত্যন্ত চমৎকার একটা বই আমাদের হাতে এসেছে, অবশ্যই বাসায় গিয়ে পড়বো এবং আমরা ইনশাল্লাহ রিভিউ দিব লেখককে। বইয়ের প্রকাশ হয়েছে 1 আগস্ট, আর এই আগস্টেই আমরা নতুন কিছু পেয়েছি বাংলাদেশে, আর এই আগস্টে এই নতুন আরেকটা জিনিস পাইলাম। এজন্য ধন্যবাদ প্রকাশনা সংশ্লিষ্ট সবাইকে। আর লেখকের বাড়ি দেখেছি জৈন্তা। জৈন্তা রানীর জন্য বিখ্যাত, রানীর জন্য রাজারা পাগল হয়, আর সেই রাজারা যদি বিরহে পড়ে তখন এই জঙ্গল শব্দ দিয়ে একটা গান লেখে আমাদের শোনা হয়, যে সৈয়দ শাহনুর শাহ লিখেছিলেন, পরিণ জঙ্গলার মাঝে আমার এখান ঘর, ভাইও নাই বান্ধব নাই খেলই বকবর। জঙ্গল শব্দটা লিখে ফেলছেন উনি একটা বিরহের মধ্যে পড়ে। তাই আমি বুঝাতে চাচ্ছি, লেখক, লেখা, শব্দ এসব কিছু মিলেই তো একজন লেখকের সার্থকতা। এদিক দিয়ে জঙ্গলবাড়ি চমৎকার একটি নাম, এই নামের মধ্যে একটি আকর্ষণ, একটি ভয়, একটি ভালোবাসা কাজ করে। লেখকের জন্য অনেক শুভকামনা, ওনার পরিবারের জন্য অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন দিঘারের সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ন্তার সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফারুক আহমদ আজাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জঙ্গলবাড়ি উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সুধীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে বলার মতো আমার তেমন কিছু নাই, তারপরও বলতে হচ্ছে, আজকে যে সিলেটের সাহিত্য অঙ্গন থেকে শুরু করে সংবাদকর্মী এবং শিক্ষকতার পেশায় যারা নিয়োজিত রয়েছেন, সকলেই এখানে উপস্থিত হয়ে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে সফল সার্থক করেছেন। আমি আমার জৈন্তাপুর উপজেলা তথা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা উপহার দিলাম। সেই সাথে আমি শুধু এই কথাটিকেও বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, যে আজকে এই জঙ্গলবাড়ি প্রকাশনা অনুষ্ঠানে এসে আপনারা যে মূল্যবান সময়টুকু দিয়েছেন, তার জন্য আমরা সারা জীবন আপনাদের বুকে লালন করব। এবং পাঠক সৃষ্টিতে আপনারা যে সহযোগিতা করেছেন, বিশেষ করে জসিম বুক হাউজের স্বত্বাধিকারী জসিম ভাই গত বছর আমার একটা বই প্রকাশ করেছেন, যে বইটার নাম হচ্ছে নিষ্পাপ হৃদয়, গল্পের বই। যদিও আমি আপনাদের সাথে তেমন একটা যোগাযোগ করতে পারিনি কিংবা থাকতে পারিনি, তারপরও আজকের মতো একটা মহতী অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং যিনি লেখক হিসেবে তার ইতোমধ্যে আপনারা যে কথাগুলো শুনেছেন, সেখান থেকে অবশ্যই কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই জঙ্গলবাড়ি উপন্যাসের মূল সাহিত্যে যেখানে রয়েছে সাহিত্যের সব উপাদান এবং রয়েছে একটা আকর্ষণ, অন্যতম আকর্ষণ, আপনারা সেখানে আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতা করবেন। এজন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং লেখক সহ আজকের এই আয়োজক কমিটি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সদপুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক, তরুণ লেখক, গল্পকার জনাব শাহিদুল মুরসালিন।
আসসালামু আলাইকুম। সবাইকে শরতের এই সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা। উপস্থিত গুণজন এবং সিলেটের একজাক সাহিত্যপ্রেমী অগ্রজ এবং অনুজবৃন্দ, জঙ্গলবাড়ি এই উপন্যাসের এই নামের মধ্যেই আমি একটা ক্লাইম্যাক্স খুঁজে পেয়েছি। নামটা চমৎকার সুন্দর। আমরা জানি কোথায় চিড়া ভিজে না, কিন্তু কোথায় যে জিনিসটা ভিজে সেটা হচ্ছে মন। যে সাহিত্যের কথাবার্তায়, যে সাহিত্যের কথায় পাঠকের মন ভেজে নরম হয়, কোমল হয়, আবেগ আসে, সেটাই সাহিত্য। তো আমি আশা করছি বইয়ের যে মোড়ক, বাইন্ডিং সব চমৎকার, ভিতরের কথাগুলো চমৎকার হবে। আমরা পড়বো, আনন্দ পাবো, পাঠক হৃদয় আনন্দিত হবে এবং লেখকের এই বইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এবারে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনবো সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন ভাইয়ের কাছ থেকে। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জনাব অ্যাডভোকেট আব্দুল মালিক, সম্মানিত শিক্ষক, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। লেখক একজন শিক্ষক, আমি নিজেও শিক্ষক, আমি নিজেও লেখালেখির সাথে জড়িত। আমার ইতিমধ্যে 6টি বই প্রকাশ হয়েছে। তো আমি মূল যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকাল আমরা যে লেখক যারা আছি, লেখব, পাঠক নেই। জসিম বুক হাউসের স্বত্বাধিকারী জসিম ভাই বলেছেন, পাঠক বলতে এখন যারা লেখক আছেন তারাই মূলত লেখার খাতিরে তাদেরকে বই কিনতে হয়, তারা বই কিনেন। আর আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি দেখেছি যারা লেখালেখির সাথে জড়িত নন তারা বই পড়েন না, লেখেন না, বই পড়েন না, কিনেনও না। তো সেখানে আব্দুর রহিম সাহেব, তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি লেখনী চালিয়ে যাচ্ছেন। আমি আশা করব তিনি তার কলম অব্যাহত রাখবেন। আমরা যারা লেখক আছি আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব। ইদানিংকালে কেন সৈয়দ মুস্তফা আলী সাহেব সেই কবে লিখেছেন বই কেনা প্রবন্ধে যে বাঙালিরা বই কিনে না, আর সাম্প্রতিককালে লিখেছেন জাফর ইকবাল স্যার, হেদায়েত পিএসসির চেয়ারম্যান ছিলেন, মারা গেছেন, তিনিও লিখেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আজকাল প্রকাশকরা বই প্রকাশ করেন না বা পাঠকরা কিনে না। এর প্রকাশকরা প্রকাশ করবেন কিভাবে? প্রকাশকরা তো আর জমিদার না, জমিদারের জমিদারিও শেষ হয়ে যাবে যদি শুধু ভর্তুকি দিতে থাকেন। একজন প্রকাশক সাহস করে 500 বই ছাপাতে পারেন না, 100 বইও ছাপাতে পারেন না। তো লেখক আব্দুর রহিম সাহেব, তিনি একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তিনি তার একটা উপজেলা শিক্ষক সমিতি আছে, সমিতির সদস্যরাও যদি 500-700 সদস্য আছেন, সেখান থেকে যদি 100 জনে 100টা বইও নেন আর তার যদি খরচটাও উঠে যায়, তাহলে তিনি উৎসাহিত হবেন বই লেখার জন্য। তখন লেখার মান বাড়বে, লেখকের মান বাড়বে। আমরা যারা লেখালেখি করি যদি লিখতে পারি না পারি আমরা, তাহলে লেখার মান তো বাড়বে না। তো আমি আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসবেন চড়ামঞ্চ সিলেটের সম্মানিত সভাপতি জনাব সিরাজউদ্দিন শিরোন। সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যা আগত, সন্ধ্যার আগেই শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সম্মুখে যারা আছেন আমার প্রত্যেকেই পরিচিত মুখ।
প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবেই আমার পরিচয় আছে। সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একটি গ্রন্থ প্রকাশের প্রকাশনা উৎসবে এসেছি। এই উৎসবে আমরা সবাই যাকে নিয়ে কথা বলছি, যার কর্ম নিয়ে কথা বলছি, যার গ্রন্থ নিয়ে কথা বলছি, সেই আব্দুর রহিম সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তিনি নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আমাদের মতো এগিয়ে আসছেন। স্বাগত জানাচ্ছি ওনাকে। একথাটি এজন্যই বললাম যে আমরা যারা লেখালেখি করি প্রত্যেকেই কোনো না কোনোভাবেই আমরা এই লেখালেখিতে শ্রম, সময়, টাকা, যে সময়টুকু আমরা আমার পরিবারকে দেব সেই সময়টুকু আমরা এখানে ব্যয় করি। এখানে ব্যয় করেই সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য। দেশ সমৃদ্ধ হবে, সমাজ সমৃদ্ধ হবে, সমাজ আলোকিত হবে, সেই আশা এবং আকাঙ্ক্ষা থেকে আমরা প্রত্যেকেই লিখি। আমাদের প্রতিটি মানুষের একটাই আকাঙ্ক্ষা থাকে, আমার লেখা থেকে যদি সমাজ উপকৃত হতে পারে, আমার লেখা থেকে যদি আমার জাতি উপকৃত হতে পারে, তাহলেই আমার সার্থকতা। এখানে আব্দুর রহিম সাহেবকে আমরা কোটি টাকা দিলেও তার জঙ্গলবাড়ির যে লেখার যে পরিশ্রম, কষ্ট, চিন্তা, চেতনা, সেটা সংকুলান হবে না। কিন্তু আমরা যদি এই আব্দুর রহিম সাহেবের এই লেখালেখিকে, এই সময়টুকুকে যদি সাধুবাদ জানিয়ে উনাকে আগামীতে আরও লেখার জন্য উদ্বুদ্ধ করতে পারি, উনার লেখাটা যদি আমরা সমৃদ্ধ করতে পারি, প্রত্যেকেই যদি আমরা এই লেখাকে সামনে নিয়ে আমরা আমাদের চিন্তা চেতনা প্রখরিত করতে পারি, তবে এখানে সার্থকতা আসবে। আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে বিশেষ করে এই গ্রন্থটি যে প্রকাশ করেছেন দুয়াস শব্দটি আমার এত যে কি বলবো অসম্ভব একটি ভালো লাগে। এই শব্দটা দুয়াসের প্রকাশকের সাথে আমার একটু আগেই দেখা হলো, কথা হলো, এর আগে হয়েছে কথা। আসলে দুয়াসের যে এই ব্যক্তি যে দুয়াসের মালিক বা প্রকাশক সেটা আমার জানা ছিল না। আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি দুয়াসকে। দুয়াস শব্দটি প্রচণ্ড আবেগপ্রবণ একটি শব্দ। এই শব্দটি ধারণ করে, এই শব্দটি নিয়ে এগিয়ে যাচ্ছে দুয়াসের মঙ্গল হোক, জয়যাত্রা অব্যাহত থাকুক। আরেকজন মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, যে মানুষটি এক মোহনায় সবাইকে একত্রিত করতে পারে, যার এই শক্তি, সেই মানুষটি হচ্ছে আমাদের ফয়সাল আলম। এই ফয়সাল আলম ভাই, যিনি কি বলবো, এই আজকে যারা এখানে সবাই এসেছেন, একত্রিত হয়েছেন, আমার জানা মতে আসলে সিলেটে অনেক অনুষ্ঠান হয়, আপনারা যান, আপনারা উপস্থিত থাকেন। বিশ্বাস আজান হচ্ছে, বিরতি নিচ্ছি আজানের, শেষ করে ফেলি আমি আজানার এমনিতেই। আমি ফয়সাল আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসেছেন সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী কোনো এক অনুষ্ঠানে আবারও কথা হবে, আবারও আড্ডা হবে। আপনারা সকলে ভালো থাকুন, মঙ্গল হোক আপনাদের। আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু অসুস্থ মানুষ, আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
আসলে বিরতি নামাজের জন্য নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি একেবারে শেষ করে নিতে। আমাদের সময় থাকতে থাকতেই আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, যদি আপনারা সহযোগিতা করেন। আমাদের বক্তব্যের পর্ব মোটামুটি শেষ দিকেই চলে এসেছে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জনাব গুলজার আহমদ হেলাল, সিলেট উন্নয়ন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব গুলজার আহমদ হেলাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, উপস্থিত সুধীজন, সকালের প্রতি শুভেচ্ছা রইল। আমি 1 মিনিটই আমার কথা শেষ করতে যাচ্ছি। যে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার বড় ভাই, আমাদের এলাকার কৃতি সন্তান, একজন স্বনামধন্য শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহিমকে একটি সুন্দর উপন্যাস জাতিকে উপহার দেওয়ার জন্য। আশা করা যায় সমাজ এখান থেকে উপকৃত হবে। আর একটি বিষয় আমি প্রত্যাশা করছি যে যেহেতু আজকে প্রকাশন অনুষ্ঠান হয়ে গেল, আমরা জৈন্তাপুরে কোনো প্রোগ্রাম করা যায় কিনা জঙ্গলবাড়ি উপন্যাসকে নিয়ে, সেটা আব্দুর রহিম ভাইকে চিন্তা করার জন্য অনুরোধ করছি। এখানে আমাদের প্রফেসর শাহিদুল মুরসালিন, শিক্ষক সমিতির নেতা ফারুক সাহেব এখানে আছেন। যদি আমরা জৈন্তাপুর প্রেস ক্লাব কিংবা জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনে আমরা কোনো প্রোগ্রাম করতে পারি, আশা করা যায় একটি ভালো ছাড়া পড়বে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মঞ্চের দিকে চলে আসছি। এবারে বক্তব্য নিয়ে আসবেন জনাব সালিকুর রহমান, প্রধান শিক্ষক গোয়েনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভাপতি বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা। জনাব সালিকুর রহমান। রঙের ছোঁয়ায় মন হারায় অনিন্দ দ্বারা, ছন্দের সুরে প্রাণ ভরে আলোয় ভুবন। বিশিষ্ট লেখক
শিক্ষক এবং আমার প্রিয় সহকর্মী যেন আব্দুর রহিমের লেখা জঙ্গলবাড়ি উপন্যাসে আজকের মূলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত আমার প্রিয় ভাইরা এবং শিক্ষক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলবো যে আমাদের যে আব্দুর রহিম স্যার, ওনার সাথে আমার খুব কাছে থেকে ওনার সাথে মেশার বা চলাফেরার সুযোগ হয়েছে। বিশেষ করে 2022 সালে আমি ব্রিটিশ কাউন্সিলের ট্রেনিংয়ে 4 মাস ছিলাম, ওনাকে দেখেছি। অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী একজন শিক্ষক। এবং আজকে এই যে জঙ্গলবাড়ি দীর্ঘদিন থেকে উনি লিখছেন, খুব সংক্ষেপে যদি বলি, আমি বলবো যে আসলে একজন লেখক, কবি বা সাহিত্যিক বা ঔপন্যাসিক তার বুকের রক্তকে কালো কালিতে রূপ দেয়, সেটা পরবর্তীতে আপনার রূপ নেয় যখন ছাবার হরফে একজন পাঠকের কাছে পৌঁছে। অবশ্যই এর আগে সেটা একটা বই বা গ্রন্থের রূপ নেয়। তো এই যে ওনার লেখকের সাথে আমার কথা হয়েছিল অনুষ্ঠান শুরুর আগে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষায় যে স্যার ওনাকে সম্বোধন করেছেন এইভাবে যে এটা আপনার বড় সন্তান, প্রথম সন্তান, এইভাবে। তো আসলে একজন বাবা বা জনক যখন তার সন্তানের জন্মদানের বা পৃথিবীর আলো দেখার খবরটা সবাইকে জানান দেন, অত্যন্ত উচ্ছ্বসিত থাকেন। আমি মনে করি আজকের যে মূলক উন্মোচন অনুষ্ঠান বা পাঠ উন্মোচন অনুষ্ঠান, এটা ওনার যে সেই আনন্দ, সেটা ভাগাভাগি করারই একটা অংশ। তো আসলে ওনার বইয়ে বা ওনার যে মুখবন্ধ যেটাতে উনি তুলে ধরেছেন যে মোবাইল আসক্তি, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি। তো প্রযুক্তির কল্যাণে আসলে বিভিন্নভাবে আমাদের এই জেনারেশন এডিক্টেড হয়ে পড়েছে, বিভিন্ন ইতিবাচক থেকে বরং নেতিবাচকের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এই সময়ে, এই পরিস্থিতিতে এই ধরনের একটা উপন্যাস আমি মনে করি যে সচেতনতা তৈরি এবং আমাদের যে জীবনের পরিতে মিশে থাকা বিভিন্ন ধরনের অন্ধ কুসংস্কার, আবার বাস্তব জীবন, এই বিষয়গুলা কিছুটা হলেও এখানে নক করবে। এবং আমাদের এই সমাজ বা জেনারেশন যদি বই পড়ে এবং বই পড়ার অভ্যাস তৈরি করে, আমার মনে হয় তারা উপকৃত হবে। এবং জঙ্গলবাড়ি উপন্যাস সেই রকমই একটা উপন্যাস বলে মনে করি। পরিশেষে বললি যে একটি বই একজন বন্ধুর সমান এবং একটি ভালো বই একটা লাইব্রেরির সমান। আমাদেরকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানার পরিধি বা প্রসারের মাধ্যমে এই জ্ঞানের শক্তিতে বলিয়ান হয়ে এই সমাজকে আরো সুন্দর করব, আলোকিত করব। আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দানের জন্য এবং আপনাদের সকলের যে সদস্যত্ব উপস্থিতির জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে দোয়াশকে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন এবং এই যে শ্রম দিয়েছেন সেজন্য তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি, সিনিয়র সাংবাদিক জনাব খালেদ আহমদকে। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র সাংবাদিক জনাব খালেদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুভ সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা। বই প্রকাশনা অনুষ্ঠানে সাধারণত আমার আসা হয় না, কিন্তু এখন যেন একটু ভালো লাগছে। আপনাদের তো একটু ভালো লাগছে না? 5ই আগস্টের পরে একটা যেন স্বস্তির ভাব এসেছে, সেই ভাবে এখানে এসে ভালো লাগছে আমার, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। আমি এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সন্তানরা রক্ত দিয়ে আমাদের বুক থেকে পাথর চাপা সরিয়ে দিয়েছে, এই জন্য আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং এখান থেকে আমি আশা করব আপনারাও স্বাধীনভাবে কথা বলবেন। যে উপন্যাস লেখার সে উপন্যাস লিখবেন, যেটা প্রকাশ করার সেটা করতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনাদের যে প্রতিভা আছে এটা দেখে আমি অভিভূত। এই যে নূতন প্রজন্মের যারা এখানে কথা বললেন, আমার খুবই ভালো লেগেছে। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, সেই সাথে সাহিত্য চর্চা করেন, এগুলা খুবই একটা ভালো লক্ষণ। আগের যারা সচিব ছিলেন, আগের যারা আমলা ছিলেন, ওনারা কিন্তু সব কাজ করে বই লিখতেন, কবিতা লিখতেন, এবং এখনো অনেকে আছেন যারা এসব চর্চা করেন। আর বাকিগুলা এই ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে
ওদের সব প্রতিভা হারিয়ে ফেলেছে। না হলে আমরা ইদানিং আর ভালো ভালো কাউকে লিখতে দেখি না। যারা লিখে ওরা জাফর ইকবালের মতো কিছু বিদেশ থেকে, কিছু এদেশ থেকে, কিছু উপগ্রহ থেকে নিয়ে এসে একটা জোড়াতালি দিয়ে প্রকাশ করে। এইগুলা একবারে বাস্তব ঘটনা। আর ওদেরকেই আমরা ফলো করে আসছিলাম এতদিন। এখন থেকে ওদেরকে ফলো করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যে প্রতিভা আছে, গ্রামেগঞ্জে আছে, শহরে বন্দরে আছে, আপনারা লিখেন। এবং এই লিখাগুলো হলো গিয়া আসল বেসিক লিখা। যেমন উনি যেটা লিখেছেন জঙ্গলবাড়ি, এটা আমার ভালো লেগেছে। কারণ গ্রাম অঞ্চলে জঙ্গলবাড়ি, পুরা বাড়ি, তারপর মরা বাড়ি, এইরকম বিভিন্ন বাড়ি আছে যেগুলো একসময় বসতি ছিল, কিন্তু কালের বিবর্তনে এইরকম রহস্য ঘেরা বাড়ি হয়ে গেছে। এইরকম একটা রহস্য ঘেরা বাড়ি নিয়ে উনি লিখেছেন। ওনার লেখাটা নিশ্চয়ই একবারে মাটি থেকে উঠে আসা, ওনার অভিজ্ঞতা লব্ধ। আমি ওনার এই বইয়ের সাফল্য কামনা করছি। আমার ফয়সাল আলম, আমরা প্রিয় ভাই, ফয়সাল আলমের কথা তো ফেলা যায় না, ওর দাওয়াত রক্ষা করতেই হয় এবং মোটিভেটেড পারসন তো, তাই সবাই এসে ওখানে উপস্থিত হয়েছেন। এই ছোট্ট আয়োজনও বিশাল একটা আয়োজনে পরিণত হয়েছে। এই বই প্রকাশ করেছে যে উনিও খুব প্রতিভাবান মানুষ, দোয়াস। ওনার বইগুলো আমি কয়েকটা বই দেখেছি, অত্যন্ত উঁচুমানের প্রকাশনা। এগুলা সাধারণত সিলেট থেকে আশা করা যায় না। অনেকে হাত দিয়ে বলে এলাকা কি ঢাকা থেকে চাপিয়ে এনেছেন না, চট্টগ্রামের একটা বই আছে সাংবাদিকতার উপর, এই বইটাও খুব ভালো হয়েছে। তাই সব মিলিয়ে আপনারা যারা সবাই এখানে এসেছেন সবাই প্রতিভাবান মানুষ। আমাকে আহ্বান করেছেন, এসে খুবই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব খালেদ আহমদকে। এবারে বক্তব্য রাখবেন আমাদের আর বাকি দুজন আছেন আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট মোবাইল পাঠাগারের সম্মানিত চেয়ারম্যান জনাব দেওয়ান AH মাহমুদ রাজা চৌধুরী। আমরা জনাব মাহমুদ রাজা চৌধুরীকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে শিল্পীর সত্তার বিকাশের জন্মদিন বলবো, উনি যে কষ্ট করে যে উপন্যাসটি উপস্থাপন করেছেন, প্রথমত ধন্যবাদ জানাই। এই উপন্যাসের যিনি নিবন্ধ বলবো, এটা সুন্দর একটা নিবন্ধ লিখেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আর নিবন্ধের লাস্ট পর্বেই অত্যন্ত সুচালুভাবে, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে উনি যেভাবে ফুটিয়ে তুলেছে যে প্রবন্ধ, যারা উপন্যাসের বইটা, তাকে ধন্যবাদ জানাই। এবং প্রবন্ধের লাস্ট পর্বেই উনি লিখে দিয়েছেন উপন্যাস রহস্যময়। ওনার প্রাবন্ধিক তার লেখাতেই প্রমাণ হয় যে অত্যন্ত সুচালু এবং সূক্ষ্ম এবং দক্ষ এবং আলোচক এবং আলোচনা করেছেন। আমরা সেখানে জানি এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া যারা আছেন। আজকালকের যুগে 1 মিনিট 1 সেকেন্ড একটা কথা বলে সারা পৃথিবীতে চলে যায়, একসময় সে সুযোগটা ছিল না। আমরা জানি জ্ঞান অর্জনের মাধ্যমটাই ছিল, আমরা জানি যে জ্ঞান অর্জনের মাধ্যমটা ছিল ভ্রমণ করা, লেখালেখি এবং চলচ্চিত্র দেখা। আগেকার যুগে যেমন একটু আগে বলেছেন, আমরা বলেছেন আপনার যে রাজনীতিবিদরা একসময় 70 দশক পর্যন্ত রাজনীতিবিদরা সাংবাদিকতা করেছেন, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন এবং রাজনীতি করেছেন। বর্তমান যুগে সেটার সংখ্যা কমে এসেছে, এটা চিরন্তন সত্য। সেটা হলো একমাত্র কারণ হলো তথ্য প্রযুক্তির কুফলটা। তথ্য প্রযুক্তির কুফলে সময় নষ্ট করে এবং মানুষের শারীরিক মানসিক মানুষ অসুস্থ করে ফেলে। সেটা দিয়ে খেয়াল রাখতে হবে।
আমরা মুসলিম সাহিত্যে 1915 সালে আমি বলেছিলাম তথ্য প্রযুক্তির কুফল থেকে প্রজন্মকে রক্ষা করো, নাহলে কালের আবদ্ধ ব্রিটিশ গভর্নমেন্টটা বলে দিয়েছে আগামী 20 বছর পরে ছেলেমেয়েরা বিকলাঙ্গ হবে, ব্রেন কলাপস হবে, কান চলে যাবে, এগুলো হয়ে যাবে। সেই দিকে দৃষ্টিকোণ আমাদের গার্জিয়ানরা যারা আছেন সচেতন থাকাটা উচিত। অনেকে বলেছেন যে লেখালেখির সংখ্যা কমেছে যেহেতু পাঠকরা বই পড়ে না, লেখকরা বই প্রকাশ করবে না, এটা সত্য। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আমাদের যুগে যুগে লেখক সৃষ্টি হবে, কালের আবর্তে সেই কথাগুলো বই প্রকাশ হবে, কখনো লেখা বন্ধ হবে না। লেখক হাজারে লাখে একজনই যথেষ্ট, কিন্তু সেই লেখাগুলোকে অত সুচালু দৃষ্টিকটুর হতে হবে, সমাজ বিনিময়ে হতে হবে। আমি অনুরোধ করছি লেখককে, উনি একজন জ্ঞানী লোক, বই আমরা বলি সব সময় লাইব্রেরি ইজ দ্য মাদার অফ ইউনিভার্সিটি। লাইব্রেরি হতো সব ইউনিভার্সিটির মা। ইউনিভার্সিটির সব জায়গায় সব ধরনের বই বনে, কিন্তু লাইব্রেরিতে সব ধরনের বই মিলে। আমি অনুরোধ করবো কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বইগুলা 5টা বই দিবেন। এই বইগুলা দিলে ব্যক্তিগত লাইব্রেরি পাঠাগারে একজন লেখক হিসাবে আজীবন থাকবে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম লেখক এটা ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু লাইব্রেরিতে যখন বই থাকবে সেটা আজীবন থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি, আমরা বর্তমানে পৃথিবীতে যে বসবাসের প্রেক্ষাপট রয়েছে, প্রায় 800 কোটি জনগণ আমরা পৃথিবীতে বসবাস করি। প্রায় 6069টা ভাষা আছে, 40টা ধর্ম আছে। পৃথিবীতে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, বেদ, বাইবেল, গীতা এমন কিন্তু গ্রন্থ নেই যেখানে অশ্লীলতা সংস্কৃতি নেই। প্রতিটা ধর্মগ্রন্থের সত্য নিষ্ঠার প্রতি অবিচল। কিন্তু পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব হল কোরআন। সেটাকে অনুসরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। পৃথিবীতে সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ কবি, প্রাবন্ধিক, গল্পকার, উপন্যাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনস্বীকার্য। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে রাখতে হবে, যেমন আমরা এখানে বলি যে লাইব্রেরি নেই, পৃথিবীতে সর্ববৃহৎ লাইব্রেরি ছিল ইরাকে, বাগদাদে, খলিফা হারুন রশিদ করেছিলেন, সেটাকে বলা হয় হাউস অফ ইসলাম। আজ পর্যন্ত তার সমতুল্য লাইব্রেরি পৃথিবীতে কেউ করতে পারেনি। আপনি গুগলে যান, দেখেন, ঢুকে দেখবেন লাইব্রেরির অস্তিত্ব এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এশিয়ার সাবকন্টিনেন্টে কোনো জায়গার কোনো অস্তিত্ব নেই। সব ইউরোপীয় লাইব্রেরি সৃষ্টি করেছে এত সালে। কিন্তু প্রাচীন যুগ, মধ্যযুগ, উপনিবেশ যুগ, আধুনিক যুগে এসে প্রাচীন যুগে যে লাইব্রেরি হয়েছে, পৌরব রাজবংশরা স্ব লাইব্রেরি করেছে, উসমানিয়া খেলাফতে লাইব্রেরি করেছে, আপনার মোগল এম্পায়ার লাইব্রেরি করেছে, তাদের কোনো অস্তিত্ব নেই। সেটা কোথায়? আমাদের এই যে ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া, এগুলো তুলে ধরতে হবে। আমাদের লাইব্রেরি হয়েছে, হাজার হাজার লাইব্রেরি হয়েছে উপমহাদেশে, কিন্তু তাদের লাইব্রেরির অস্তিত্ব নেই। সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা কোন জায়গায় তথ্য পথের মধ্যে ভুল করেছি সেটাকে গ্রহণ করতে হবে। বাদগুলা বাদ দিয়ে ভালোগুলোকে আমরা গ্রহণ করার নৈতিক দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, পৃথিবীতে প্রতিটা মানুষই তার কবি, প্রাবন্ধিক, গল্পকার। এমন কোনো মানুষ নাই তার অনুভূতি নেই, এমন কোনো মানুষ নেই 800 মানুষের মধ্যে। কিন্তু কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। উনি লেখক, উনি প্রকাশ করতে পেরেছেন, সেটা আমার জন্য গৌরবের ধন। লেখকরা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ইতিহাস চর্চা করতে হবে। ইতিহাস, উনি যে উপন্যাস লিখেছেন, ইতিহাস সত্য কথা কালের আবর্তে উপস্থাপন হয়। উপন্যাসের সত্য কথাই একসময় কিছুটা কাল্পনিক ধারা দিয়ে, ওই যে আপনার গোপনীয় কোন জিনিস লুকিয়ে এবং প্রকাশ করে সেটাকে উপস্থাপন করে, সেটা হল উপন্যাস। যত কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে আসে, উনি যেভাবে তুলে ধরেছেন, আমি উপন্যাস এসার পরে কিছুটা পড়েছি, অত্যন্ত চমৎকার উপন্যাস হয়েছে। একটা উপন্যাসে 2টা জিনিস হয়, একটা হলো স্মৃতিচারণমূলক লেখা, আর একটা হলো উপন্যাস যেখানে গ্রামের গাছ পর্যন্ত উঠে আসে। এই যে স্মেল, সেই স্মেলটুকু আমাদের গ্রহণ করতে হবে। আমি অনুরোধ করব, লেখতে থাকি আমরা, লেখক সৃষ্টি হবে, পাঠক সৃষ্টি হবে। বাংলাদেশে যখন ডক্টর সৈয়দ মোস্তফা কামাল, মোস্তফা আলী
আরো অন্যান্য যারা লিখেছেন, আপনার মুস্তফা আলী, মুর্তুজা আলী, আরো অন্য দেওয়ান আজরফ সাহেব, বাবাব সাহেব, আরো অন্যান্য ব্যক্তিরা যারা লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তাদের লেখা কি এখনো পড়া হয় না? অবশ্যই পড়া হয়। যারা লেখক সেই ঠিকই খোঁজ করে বাইর করে তার অস্তিত্ব টিকার জন্য। সেই অস্তিত্বের কার? ব্যক্তির অস্তিত্ব, পরিবারের অস্তিত্ব, সব আপনার পাড়ার অস্তিত্ব এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য খোঁজ করতে হয়। যেমন আমি একটা বই আজকে কালেকশন করেছি ঢাকার থেকে, প্রায় 70 বছর আগের বই, সেটা কালেকশন করে আশা করি কালকে চলে আসবে। এই বইগুলো আপনার প্রয়োজনে আপনি কালেকশন করবেন। আমরা আশা রাখি যে আমরা সেই দৃষ্টিকোণ থেকে, যেমন একটা জাতির মেরুদণ্ড হলো সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু ইনক্লুডেড। এত করে আমাদের নৈতিক দায়িত্ব হলো আমরা যে সংস্কৃতি চর্চা করি সেই সংস্কৃতি আমাদের ছেলেদেরকে বসাতে হবে। আমরা শেষ না, আমার পরবর্তী প্রজন্মকে রেখে যেতে হবে। ব্রিটিশরা রাজত্ব করেছে 200 বছর। আমরা এখনো বলি ইংল্যান্ড গেলে আমরা ব্রিটিশরা এত ভালো, এত মানবতাবাদী, এত কিছু বলি, কিন্তু ভারত উপমহাদেশে উসমানিয়া খেলাফতি যে নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ করে সেটা কখনো বলি না, সেটা জানি না। আমরা অন্ধ হয়ে গেছি। হ্যাঁ, ভালো জিনিস স্বীকার করতে হবে, বাস জিনিস সমালোচনা করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা জাগ্রত হওয়া উচিত। আমাদের সমাজ ব্যবস্থা আমরা যেখানে আছি, আমি মনে করি যে ইতিহাসের প্রেক্ষাপটে উনি যে শিল্পীর চর্চা করেছেন, যে রং তুলি দিয়ে আর্ট করেছেন, শিল্পী যে আপনার আর্টিস্ট প্রাচীন যুগে ছিল, মধ্যযুগে ছিল, উপনিবেশ যুগে ছিল, বর্তমান যুগে আর্টিস্ট হতে। সেই আর্টিস্টটা চিত্রাঙ্কন আর্টিস্ট হতে পারে, সেই আর্টিস্টটা বই লেখার মধ্যে আর্টিস্ট। এই শিল্পীর আমরা প্রশংসা করি, রব্বুল আলামিন যেন ওনাকে হায়াত তৈবা দান করে, এবং শিল্পীর শিল্প চর্চার মধ্যে আমরা আজীবন জীবিত। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এই পৃথিবীর যে শিল্পী সৃষ্টি করেছে সেই শিল্পীর প্রশংসা করুন, নিজে পৃথিবীতে সম্মানিত হবে, আখেরাতে সম্মানিত হবে। আর শিল্পীর প্রশংসা করতে পারবেন না, নিজেও সম্মানিত হবে না, আখেরাতে সম্মানিত হওয়ার কোনো সুযোগ নেই। এত কারণে আমরা সবাই মিলে, একটু আগে খালেদ ভাই বলেছেন 5ই আগস্টের পরে বৈষম্য আন্দোলনে যে আমরা যে স্মেলটুকু পেয়েছি, হ্যাঁ, যার যে দৃষ্টিকোণ দিয়ে যতটুকু আমরা পেয়েছি, সেই স্মেলটিকে আমরা সাদরে গ্রহণ করতে হবে, রাখতে হবে। বৈষম্য আন্দোলন পৃথিবীতে সর্বপ্রথম আন্দোলন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আন্দোলন করেছেন আপনার অন্যান্য নেতার মধ্যে আমরা যতটুকু জানি, নেলসন ম্যান্ডেলা আন্দোলন করেছেন, আপনার ফিডেল কাস্ট্রো করেছেন, শেখ মুজিব সাহেব করেছেন, জিয়াউর রহমান সাহেব করেছেন। এই বৈষম্য আন্দোলনের একটা রূপ এখন যেটা এসেছে, সেই স্মেলটিকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। আশা করি আমরা সকলের সহযোগিতায়, আন্তরিকতায় আমরা সমাজ বিনির্মাণে যতটুকু সম্ভব, আমাদের দ্বারা যতটুকু সম্ভব, আমরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছি। আমি আশা রাখি আমার কালের আবর্তে আমি পরে আমার প্রজন্ম একটা সুন্দর শৈল্পিক রাষ্ট্র গ্রহণ করতে পারবে, সেটা প্রতিনিধিত্ব করতে পারবে সমাজে, আনাচে কানাচে সব জায়গায়। আমরা আবারও শিল্পীকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে দোহাস প্রকাশনা, আমি কয়েকদিন আগে সারগ্রন্থ প্রকাশ করেছি, একটা দেখতে শুনে আপাদম একটা সুন্দর লোক, ভালো লোক, তার প্রকাশনীয় নামটাও সুন্দর, তাই বই প্রকাশনাটাও সুন্দর, তারও দীর্ঘায়ু কামনা করি। আসুন আমরা সবাই মিলে সর্বশ্রেষ্ঠ শিল্পীর প্রশংসা করি। আপনারা সব পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ শিল্পী যা দিয়েছেন, এই প্রশংসা করে শেষ করতে পারবেন না। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে। প্রিয় উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে বইয়ের মূল আনুষ্ঠানিকতা মোড়ক উন্মোচন আমরা করব, তারপরে লেখকের বক্তব্যের মাধ্যমেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। বই আছে নি?
মাতুটি দিব সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এবারে লেখকের কথা শুনবো, আর পরে আমরা নামাজ পড়বো এবং আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আপ্যায়ন গ্রহণ করে যাবেন অনুগ্রহ করে। এবারে আজকের অনুষ্ঠানের মধ্যমণি জঙ্গলবাড়ি উপন্যাসের লেখক শিক্ষক জনাব আব্দুর রহিম ওনার অনুভূতি এবং বক্তব্য নিয়ে আসবেন এবং ওনার বক্তব্যের মাধ্যমেই আমাদের আয়োজনের সমাপ্তি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লেখা প্রথম উপন্যাস জঙ্গলবাড়ি প্রকাশনা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মিডিয়া গাইডসের প্রধান নির্বাহী এবং দৈনিক জনতাবার্তার সম্মানিত নির্বাহী সম্পাদক জনাব ফয়সাল আলম ভাই, উপস্থিত আছেন মুসলিম সাহিত্য সংসদের সাবেক সেক্রেটারি, আছেন আমাদের সাহিত্যিক এবং সাংবাদিক সহ আলোচকবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত ছড়াকার, কবিতা লেখক, সাংবাদিক, সাহিত্যিক, আমি সকলকে আমার বক্তব্যের শুরুতে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভ সন্ধ্যা। সম্মানিত উপস্থিতি, আমি জঙ্গলবাড়ি উপন্যাস আমার প্রথম প্রয়াস, একটি পরিপূর্ণ উপন্যাস হিসাবে এটা আমার প্রথম প্রকাশ। কিন্তু এর আগে আমি যৎসামান্য ছড়া, কবিতা, প্রবন্ধ এবং বিভিন্ন ছোটখাটো অনেক কিছু আমি লিখেছি, লেখার চেষ্টা করেছি, বিভিন্ন সাময়িকীতে সেটা প্রকাশও হয়েছে। আমি এতক্ষণ আপনাদের আলোচনা শুনছিলাম, আমার মনে হয়েছিল আজকের অনুষ্ঠানটা আপনাদের আলোচনা শুনে আমি এতই মুগ্ধ হয়েছি যে এই সময়টা কেন আরো দীর্ঘ হলো না। আমি প্রত্যেকের যারা এখানে বক্তব্য রাখলেন 1 মিনিট করে আপনারা যে বললেন, আপনাদের এই 1 মিনিটের কথা শুনে আমি এতই মুগ্ধ হয়েছি যে 10 মিনিটের কথা শুনলে যে আমি আসলে কি অনুভূতি আমার হতো আমি আসলে বুঝতে পারতাম না। সত্যি এখানে যে কানিজ ফাতেমা যে সারমর্ম, যে সারাংশ বই থেকে নিয়ে আসলেন,
অত্যন্ত সুন্দরভাবে তিনি সেটা কিভাবে উপস্থাপন করলেন সেটা আসলে লেখক হিসাবে আমার বোঝার বাইরে ছিল। উনি আসলে সমগ্র উপন্যাসকে একত্রিত করে সংক্ষেপে টেনে নিয়ে এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি একটা বই লিখে আপনারা যাদের সান্নিধ্য পেয়েছি আমি নিজেকে অত্যন্ত গর্ব অনুভব করছি। আপনারা সব সেই মানুষ যাদের কলমের কালিতে শানিত হয় জাতির বিবেক। আপনারা সাংবাদিক, আপনারা সাহিত্যিক, আপনারা প্রতিদিন লিখেন, আমরা মাঝে মাঝে লিখি। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, আপনি প্রধান শিক্ষক, এত ব্যস্ত, আপনি কিভাবে এত লেখার সময় পান? তো আমি বলেছি যে আমার নিজের জন্য আমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা প্রতিদিন আমি সংরক্ষণে রাখি, যেটা আমার নিজের জন্য, একান্ত আমার নিজের জন্য। ওই সময়টা আমি আর কাউকে দেই না। তো যাই হোক, এখানে একজন বলেছেন খুব সুন্দর করে আলোচনার মধ্যে যে বই লিখলেই হবে না, পাঠকদের হাতে পৌঁছে দিতে হবে। কথাটি এত সত্য যে এর উপরে কোনো সত্য নেই। এবং এই পাঠককে আকর্ষণ করা বা পাঠকের হাতে তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারা যারা সাংবাদিকতা করছেন আপনাদেরকে কাছে পেয়ে আজকে বুঝতে পারছি যে আমার বই যদি আর বিক্রি নাও হয়, আপনাদের কথা শুনে আমি আমার সার্থকতাই মনে করছি। তো পরিশেষে সময় যেহেতু কম, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু আমি বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই আর বলতে চাই যে যদি কোনো সুযোগ পান আমার বই যাতে মানুষ পড়ে, আমি চাচ্ছি যেন আমার বইটা মানুষ পড়ে যেভাবেই হোক, আপনারা সেই সুযোগটুকু আপনাদের জায়গা থেকে যদি সৃষ্টি করে দেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকব। পরিশেষে আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, সুন্দর করেছেন, এই জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি, অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি লেখক হিসাবে দোয়া চাইছি যেন এভাবে আরো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।